ভিলেন ক্যান বি লাভার। পর্ব 3 লিখেছেন মিথু বুড়ি। বাগানবাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাস লাগিয়ে বাইরের ভিউ দেখা যায়, তবে গ্রেট ভিউ বলার মতো কিছুই নেই। কেবল গার্ডরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের শশব্যস্ত চাহনিতে এলিজাবেথ ভয়ে ফাঁকা ডোক গিলল। সৌভাগ্যবশত থাই গ্লাসের কারণে তারা ভেতরের কিছু দেখতে পায় না। ডুপ্লেক্স এই বাগান বাড়ির নিচতলায় রয়েছে 4টি রুম, কিন্তু উপরের পুরো তলাটা দখল করে আছে একটি মাত্র রুম। বাগানবাড়ির উপরের একমাত্র কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য। কেউ এখানে প্রবেশ করতে পারে না। এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল। উল্টো অবস্থা থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালো ছাড়া এ বাড়িতে অন্য কোনো রঙের অস্তিত্ব নেই। পুরো পরিবেশটাই এক ভূতের নৈশব্দের মোড়া। রিচার্ড কালো টাইলের সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে উপরের দিকে এগিয়ে চলল। প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতরটা শুকিয়ে আসছিল। সংকীর্ণতায় ভরা মনের কোণ ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ার নিচে ডুবে যাচ্ছিল। রুমে পৌঁছে দরজা পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায়, যেন এতক্ষণ কোনো ঘৃণ্য বোঝা বয়ে এনেছে। বিছানাটা তুলতুলে হওয়ায় শরীরে কোনো আঘাত লাগলো না, কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল ভয়ে। রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্ফোরিত হয়ে গেল। এত বড় আয়তাকার কক্ষ ও আগে কখনো দেখেনি। লিভিং এরিয়ার চেয়ে বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদোপম ঘর। বিলাসিতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটায় কালো চাদরে। দেয়ালের একপাশে 3D ড্রাগনের পেন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। পেন্টিংয়ের ড্রাগনের চোখে অগ্নিশিখার ঝলক, আর গলার কর্কশ আওয়াজ কক্ষের ভারী নীরবতাকে আরও গাঢ় করে তুলেছিল। এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকালো। রিচার্ডের হাতেও ড্রাগনের ট্যাটু। বুক শুকিয়ে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও আর পারল না। ঠোঁট কেঁপে ওঠে, কান্না ছাপিয়ে বেরিয়ে এলো। রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকি হাসল। ঠোঁটের কোণে পৈশাচিক আনন্দ। ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারকেও আরও বেশি ঘনীভূত করে তুলল। এলিজাবেথ ভয়ে বিছানার চাদর শক্ত করে খামচে ধরল, অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল। ভেতরের প্রতিরোধ ক্রমেই ভেঙে পড়ছিল। থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ের শীতল শিকলে বাঁধা পড়ে যায়। হঠাৎ রিচার্ডের পেছন থেকে রোশনায় আলো বেরিয়ে এলো। কাঁপা কাঁপা চোখে এলিজাবেথ তাকালো সেই দিকটায়। শিউরে উঠল গা তৎক্ষণাৎ। আলো আসছে দেয়ালের সেই বিশাল ড্রাগনের পেন্টিং থেকে। পেন্টিংটি যেন জীবন্ত হয়ে উঠল। ড্রাগনের মাথা নড়ে উঠল। গম্ভীর নিখোশ কালো চোখগুলো থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হতে লাগলো। ড্রাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে, যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হিংস্রতায় ভরা পেন্টিংয়ের এই ড্রাগনটা প্রতিটি মুহূর্তে আরো বেশি বাস্তব হয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার যত চেষ্টাই করলো, সব ব্যর্থ হয়ে গেল এবার। ঠোঁট কাঁপতে লাগলো। অজান্তেই কান্না ফেটে বেরিয়ে এলো। এলিজাবেথের রক্ত জবার মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল। রিচার্ড এক টানে পরনের ওভারকোট আর ওয়েস্টকোট খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ঠোঁটের কোণের পৈশাচিক হাসি আরো গম্ভীর হলো। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিল। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ তুলতেই সেই শব্দে এলিজাবেথ আরো বেশি কেঁপে উঠল। সমস্ত শরীর এক অভূতপূর্ব শঙ্কা আর প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল।
কি ঘটছে তার সাথে? এই অসীম অন্ধকার, রিচার্ডের ভয়ানক হাসি, আর সেই জীবন্ত হয়ে ওঠা ড্রাগন, সবকিছু মিলে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করলো, যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ। শরীরের উপরের অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের। ওর সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত হয়, যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। এলিজাবেথের চোখের সামনে দৃশ্যটা পড়লেও মন পুরোপুরি অন্যদিকে ছিল। শোক আর উদ্বেগে ডুবে থাকে এলিজাবেথ এক অন্ধকার ঘুমট পরিবেশে নিঃশব্দভাবে কাঁপছে। ঘন নিঃশ্বাসের শব্দ কক্ষের ভারী নীরবতাকে ভেদ করছিল। গলায় গাঁথা কষ্টের কারণে কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না। রিচার্ডের প্রতিটি কদম এলিজাবেথের ভেতরকার ভয় এবং অস্থিরতা আরও গম্ভীর করে তোলে। এলিজাবেথ অসহায়ভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারল, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি পবিত্র। রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল, কিন্তু এখন তো আমার রক্ষিতা। এলিজাবেথ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমাকে যেই কাজ করতে বলবেন সেটাই করব আমি, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দিবেন না, মরে যাব আমি। রিচার্ড ঠান্ডা গলায় উত্তর দিব, নিজের ইচ্ছায় এসেছ। রিচার্ডের ভারী গলার কথাগুলো তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বেঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল, নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকে আরও বিষিয়ে তুলল। তখন কি তবে চাচি এই ধ্বংস থেকেই বাঁচানোর কথা বলেছিল ইবরাতকে? কিভাবে সে এক নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেলল? বুকের ভেতর থেকে কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানতো না কিভাবে এই আযাবের মোকাবেলা করতে হবে। যখন সে নিজের স্বেচ্ছায় পা এই আগুনে ঢেলেছে, রিচার্ড বেডে হাঁটু গেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। অন্ধকারে এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। সে বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসলো। পুরুষালী গুরুগম্ভীর হুইস্কি কণ্ঠে শব্দ উঠে এলো, জাস্ট বি মাই লেডি। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের ওপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটানো কান্না, চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছালো না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক মুহূর্তে এলিজাবেথ হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত, যা তার গৌরবের প্রতীক, সে অলংকারে দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেয়ালের ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু সে হিংস্র হৃদয় এতে বিগলিত হলো না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর আর কোনো প্রতিরোধ করতে পারল না। ওর শরীর অবশ, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল। এলিজাবেথ অনুভব করল এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহু দূরে পালিয়ে গেছে, যেখানে দুঃস্বপ্ন আর তাকে ছুঁতে পারবে না। বিষাক্ত অমানবিক এক রাত শেষ করে অবশেষে সূর্যের আলো ঢুকলো ঘরে, কিন্তু সে আলোতে কোনো আশার রেশ ছিল না, বরং তা উদ্ঘাটন করলো গত রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধ্বংসাবশেষ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া বর্বর অত্যাচারের ভার সইতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। 30 বছরের ক্ষুধার্ত ভাগের মতো হিংস্র রিচার্ডের লালসার শিকার হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটোনে ধীরে ধীরে ঘুম ভাঙল রিচার্ডের। শেষ রাতে অনেক দিন পর শান্তির ঘুম ঘুমিয়েছিল। মাথা ভারী, চোখে ক্লান্তির রেশ। ফোন হাতড়ে বের করে দেখতে পেল ন্যাসর নাম্বার। কল ইতিমধ্যেই কেটে গেছে। রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই, তাই পরপরই একটি টেক্সট আসে, তাড়াতাড়ি নিচে যাওয়ার বার্তা।
মেসেজ পড়ে রিচার্ড উঠে বসতে গেলেও কিন্তু হঠাৎই টের পেল তার হাতের ওপর ভারী কিছু। কপালে ভাঁজ পড়ল। রিচার্ড কমফোর্টটা সরিয়ে দেখতে পেল এলিজাবেথ তার হাতে ঢলে পড়ে আছে জ্ঞানহীন। রিচার্ডের বিশাল দেহের সঙ্গে পিঁপড়ার মতো ছোট দেখাচ্ছে এলিজাবেথকে। ঘুমের মধ্যে পুরোপুরি রিচার্ডের বুকে লেপ্টে ছিল এলিজাবেথ। এই অবস্থায় এলিজাবেথকে আড়াল করা যাবে সহজে, যেন 2 হাত বাড়ালেই ঢাকা পড়ে যাবে মেয়েটি। কিছুক্ষণ তাকিয়ে রইল রিচার্ড এলিজাবেথের দিকে অদ্ভুতভাবে। স্নিগ্ধ চেহারা এখন ক্লান্তি আর যন্ত্রণা। গালে শুকিয়ে যাওয়া জল, কালচে দাগ গলায় ও গলার নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাটের চিহ্ন, সব কিছু এক ভয়াবহ দৃশ্যের আভাস। তবুও রিচার্ডের মনে এক ফোঁটাও মায়া জন্মায় না। বিরক্ত ভরে লেপ্টে থাকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অতঃপর কোমরের টাওয়াল পেঁচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি এক দৃষ্টিতে দেখতে থাকে রিচার্ড। পিঠ আর কাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল অসংখ্য নখের আঁচড়ের দাগ, যা রাতের বুড়ো তাণ্ডবের সাক্ষ্য বহন করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকারকে মুখোমুখি করল রিচার্ড। ফ্যাসেটের দুপাশে হাত রেখে আয়নায় তাকিয়ে থাকে। কিছু মুহূর্তের মধ্যেই চোখের রং বদলে লালচে হয়ে ওঠে, ক্রোধের আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করে রিচার্ড নিজের প্রতিচ্ছবিকে দমন করতে চাইল। এক মুহূর্তে সব ধৈর্য ভেঙে যায়। রিচার্ড হঠাৎ এক ঘুষি মেরে চুরমার করে দেয় মিররটি। কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে। হাত থেকে রক্ত গড়িয়ে নামে ফোঁটা ফোঁটা। রক্ত ঝরতে থাকে, কিন্তু রিচার্ডের চোখে কোনো অনুশোচনা নেই। রিচার্ডের জন্য রক্ত শুধু একটি সত্য। তাদের দিন শুরু হয় রক্ত ঝরানোর মাধ্যমে, আর রাত শেষ হয় সেই রক্ত মুছে। একেবারে রেডি হয়ে নিচে নামে রিচার্ড। লুকাস ন্যাসো অপেক্ষা করছিল লিভিং রুমে তার জন্য। সকাল সকালই রিচার্ডের ভেজা চুল দেখে তাদের চোখ সপ্তম আকাশে। তেরছা নজরে দেখলো একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল। ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী অর্থাৎ PA-র লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনও নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ 6 বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরেছিলেন তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সাদমান হক। তবে মা বাবার সান্নিধ্যে আর ফেরা হয়নি সাদমানের। বিমানবন্দর থেকে সাদমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি ICUতে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে CID অফিসার প্রেম আহসানের নেতৃত্বাধীন 4 সদস্যের একটি বিশেষ দলকে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী। কররা ফ্লেভারের ব্ল্যাক কফিতে চুমুক বসিয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় পায়ের উপর পা তুলে বসে নিউজটি দেখল রিচার্ড। অপোজিটে লুকা আর ন্যাসো বসা। তাদেরও ঠোঁটের কোণেও রিচার্ডের মতো বাঁকা হাসি। লুকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য। তা লক্ষ্য করল রিচার্ড। ভয়োদিরে কি কসা, অর্থাৎ কিছু বলতে চাও? শুকনো ডোক গিলে মাথা তুলল লুকাস। বস, আমি বাংলা এখন ভালো বলতে পারি। নিচের ঠোঁট উপরের ঠোঁটে ঠেলে উঁচিয়ে ব্রু নাচাতে নাচাতে ন্যাসোর দিকে তাকিয়ে বলল রিচার্ড, ন্যাসো ইজ এ গুড ট্রেনার। স্মৃতি হেসে মাথা নিচু করে ফেলল ন্যাসো। লুকাস তখনও হাত চুলকাচ্ছে। রিচার্ড আবারও বলল, কি বলতে চাও? গলা খাঁকরি দিয়ে নিল লুকাস। বনিতাহীন বলল, বস, ওই মেয়েটিকে কি পাচার করে দিবেন? না, মানে মেয়েটা কিন্তু আগুন সুন্দরী, দাম আসবে খুব। মেয়েটার সব কিছুই কেমন অদ্ভুত। ন্যাসোর কথায় চোখ বুজে মৃদু উপর নিচ মাথা ঝাঁকালো রিচার্ড। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা।
বলছি কি বস, মেয়েটাকে রেখে দিলে হয় না? না মানে চেহারা খুব মায়া মেয়েটার। লুকাস, তোমার সম্ভবত রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গিয়েছে। এই প্রফেশনে মায়ায় পড়লে চলে না। রিচার্ডের নিরেট ঠান্ডা গলায় চুপসে যায় লুকাস। সঙ্গে সঙ্গে বলল, সরি বস। ফিমেল মেয়েদের অ্যারেঞ্জ করতে বলেছিলাম, করা হয়েছে? উপর নিচ মাথা নাড়ায় ন্যাসো। জি বস। অ্যাক্সেসরিজ অল ডান বস। আজ থেকে ভেতরে মেলগার্ডদের আসা নিষেধ, বাইরে সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হোক। বলে উঠে দাঁড়ায় রিচার্ড। কাল থেকে প্রতি পদে পদে অবাক হচ্ছে ন্যাসো, লুকাস। তবে ভেতরের কথা বাইরে আনার দুঃসাহস তাদের নেই। নিশ্চুপ পিছু পিছু যেতে থাকলো রিচার্ডের। ন্যাসো ড্রাইভিং সিটে বসে জিজ্ঞাসা করলো, বস কোথায় যাবেন? রিচার্ড ব্রেস্ট পকেট থেকে কলম বের করে একটা ফাইলে সই করতে করতে তুষ্ট হেসে বলল, অফিসে চলো, গেস্ট আসবে, নিচে দাঁড়িয়ে থেকে হোস্ট করব তাদের। রিচার্ডের 10 কথার মধ্যে খুব কথার মানে বুঝতে পারে তারা। বরাবরের মতো এবারও ব্যর্থ রিচার্ডের কথার আড়ালে থাকা রহস্যভেদ করতে। ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে ন্যাসো। গাড়ি চলছে তার নিজ গতিতে। মাত্রই আনিসুল হকের বাসভবন থেকে ফিরল সিআইডি অফিসার প্রেম আর তার সহকর্মী। তাদের প্রতিটি কাজেই রয়েছে শতভাগ সাফল্য। এই 4 সদস্যের টিমের লিডার হলো প্রেম আহসান। পুরো টিম সে একাই লিড করে। 26 বছর বয়সে ইতিমধ্যে নিজের দুঃসাহসের জন্য 2বার অ্যাওয়ার্ড পেয়েছে। 5 ফিট 10 ইঞ্চির প্রেমের খোঁচা খোঁচা দাড়িযুক্ত তামুক চেহারার সবসময় দেখা যায় হাসির ঝলকানে। গাড়ি চালাচ্ছে অফিসার মাহাব। প্রেম প্যাসেঞ্জার সিটে গায়ে লিয়ে চোখ বুজে নিজের মতো করে কেসটা সাজাচ্ছে মস্তিষ্কে। মাহাব ড্রাইভ করতে করতে বলল, স্যার, গোপন সূত্রে জানা গিয়েছে কাল যখন মন্ত্রীর ছেলে অপহরণ হয় ঠিক তার আগের ফ্লাইটেই সে ইটালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে, আর তার 2 বডিগার্ড নিয়ে। চোখ খুলে সোজা হয়ে বসে প্রেম, কপালে ভাঁজ, দৃষ্টি গম্ভীর। বলল, গ্যাংস্টার রিত কায়নাত? জি স্যার, রিচার্ড ওরফে রিত কায়নাত। প্রতি বছর একবার দেশে আসে এই গ্যাংস্টার, তাও 2 দিনের জন্য। তখনই কারো না কারো লাশ পাওয়া যায়। অধিকাংশ সময় দেখা গিয়েছে বড় বড় রাজনীতিবিদ আর সংস্থার লোকজন, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আজও পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। উপরের কারোর হাত আছে? না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো চলে, কারোর ধার ধারে না। বরঞ্চ বড় বড় লোকদের জন্য রিত কায়নাত এক নতুন আতঙ্ক। এখন ইতালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসার সাম্রাজ্য। সরকারও এর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারে না। সকল কিছু নিজের হাতে নিয়ে নিয়েছে। বাংলাদেশ ও শেয়ারের ব্যবসার আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো। বিদেশি অস্ত্র আর মদ সাপ্লাই করে ইতালি থেকে। নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত। তবুও পুলিশ ফাইলের নাম নেই। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল প্রেম। হঠাৎ কিছু ভেবে ঠোঁটে বাঁকা হাসি ফুটল। অষ্টপুটের রহস্যময় হাসি বজায় রেখেই বলল, একবার দর্শন নেওয়া যায় সাহসী গ্যাংস্টার্সের। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসব নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।